গেল কয়েক বছর ধরেই চরম বিনিয়োগ খরা চলছে দেশের অর্থনীতিতে। দেশি উদ্যোক্তারা যেমন নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করছেন না, তেমনি ধারাবাহিকভাবে কমেছে বিদেশি বিনিয়োগও। নতুন বিনিয়োগ না সৃষ্টি হওয়ায় সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থান, বাড়ছে বেকারত্ব। বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিলেও তাতে খুব একটা সাড়া মেলেনি উদ্যোক্তাদের কাছ থেকে। অনেকটাই স্থবির অর্থনীতির চাকা। উদ্যোক্তারা চেয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে, কিন্তু প্রশ্ন হলো, নির্বাচিত সরকার ক্ষমতায় বসলেই কি বিনিয়োগের সব বাধা দূর হবে? ভঙ্গুর ব্যাংক ও আর্থিক খাত, তলানিতে থাকা পুঁজিবাজার, জ্বালানির অনিশ্চয়তা আর আমলাতান্ত্রিক জটিলতা সহ বিনিয়োগের নানা বাধা কি কেবল নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই একা একাই দূর হয়ে যাবে, নাকি দায়িত্ব নিয়ে সব ক্ষেত্রে নির্মোহ সংস্কার করে পুরনো জঞ্জাল সরিয়ে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার চ্যালেঞ্জ উত্তরণ করতে হবে সবার আগে? এসব নিয়েই আজ আমাদের টালিখাতায় আলোচনার বিষয়। নির্বাচিত সরকার আসছে, বিনিয়োগ আসবে? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ, এবং সিডনি থেকে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খান রতন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতা অনুষ্ঠানে। জনাব শামস মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু জানতে চাই, আসলে বিগত সময়েও অনেকবারই শুনেছি, কিন্তু ছোট করে একটু জানতে চাই, এই মুহূর্তের কথা যদি জানতে চাই, যে বিনিয়োগের ক্ষেত্রে আসলে কীরকম প্রতিকূল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে যেটা সবসময় আমরা বলে আসছি যে আমাদের ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা নির্বাচিত সরকার যখন আসে, এটা জবাবদিহিতে থাকে। অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্টের কাজ কিন্তু ইন্টারিম। হ্যাঁ, এটা স্থায়ী, মানে ওনারা যে ডিসিশনগুলো আজকে নিচ্ছে, কালকে একটা নির্বাচিত সরকার এসে কিন্তু ওনাদের নীতিমালার সাথে যদি এটা সমন্বয় না থাকে, ওনারা কিন্তু চেঞ্জ করবে। তো এটার একটা বড় একটা প্রভাব পড়েছে বিনিয়োগের ক্ষেত্রে। মানে আমি যদি এফডিআর কথা বলি, বাইরের বিনিয়োগ, এবং বাইরের বিনিয়োগে একটা বড় বাধা যেটা এখনো হয়ে আছে, ভেরি ইললজিক্যাল একটা জিনিস করা হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বড় একটা ব্যারিয়ার। ওটা হলো যে গ্যাস প্রাইস। আমার এক্সিস্টিং বিজনেসের জন্য আপনি গ্যাসের রেট ধার্য করেছেন 30 টাকা, এবং নতুন যদি কোনো বিনিয়োগ করে একই সেক্টরে, মানে একই জিনিস যদি উৎপাদন করে, ওনার গ্যাস বিল নির্ধারণ করেছে 40 টাকা। তো এইরকম একটা অযৌক্তিক জিনিসে তো কেউ এখানে, ধরেন স্পেশালি ম্যানুফ্যাকচারিং সেক্টরে তো কেউ আসতে চাবে না। হ্যাঁ, সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যেমন 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে আমরা দেখব যে মানে একটা পজিটিভ কোনো সাইন আছে নাকি এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কিন্তু যেটা লক্ষ্য করলাম আমরা, এটা বলার আগে আমি দুটা জিনিস একটু এমফাসিস করতে চাই। 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশের যে দুটা মেইন যে খাত, মানে মানে স্ট্রাকচারালি পিলার, যেটার উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে থাকে, এখানে দুটা বড় পিলার। একটা হলো এনবিআর, যেখানে রাজস্ব, আপনার রেভিনিউ কালেকশনটা হয়, যেটা দিয়ে সরকার নির্ধারণ করেন ওনারা কার্যক্রম কি করবে। এবং আরেকটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর, বাংলাদেশ ব্যাংক, যেটা নির্ধারণ করে আমার মনিটারি পলিসি কি হবে, এগুলো ইয়ে করে, ইন্টারেস্ট রেট কত হবে, যেটা ইনডাইরেক্টলি আমাদের ইনভেস্টমেন্টের দিকে ইয়ে করে। এই এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক আমরা যদি এখন পর্যবেক্ষণ করি, বিগত 15 বছর কিন্তু পুরো ধ্বংস করা হয়েছিল। হ্যাঁ, সো রাতারাতি 2 বছরও ইজ আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। এটা একটা লং রিস্ট্রাকচার লাগবে। এখানে এনবিআর এর নতুন একজন চেয়ারম্যান এসেছে, উনি এসে অনেকগুলো রিফর্ম নিয়েছে, উদ্যোগ নিয়েছে, কিন্তু উদ্যোগগুলো যেগুলো নেওয়া হয়েছে, এখানে ট্যাক্স বেস কিন্তু বাড়ছে না। ট্যাক্স বেস কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাড়ছে না। এক্সিস্টিং যে গুটি কয়েক যারা ট্যাক্স পেয়ার আছে, ওনাদের উপরে ইনডাইরেক্টলি ধরেন আরো নিশ্চয়ই শামস মাহমুদ, আরেকটা বিষয় একটু ছোট আসছে। করে জানতে চাই। মানে হ্যাঁ, এগুলো তো নীতির কথা বলছেন, কিন্তু না, কারণ বিজার পক্ষ এখানে থেকে আমরা জিনিসটা হলো কি, বারবারই বলতে শুনছি যে তারা ব্যবসার যে অন্য বাধাগুলো ছিল, অর্থাৎ জমি সহজে পাওয়া, নিবন্ধনগুলো পাওয়া এবং জি, জ্বালানি সহ অন্যান্য সংযোগগুলো পাওয়া, এগুলো তারা সহজ করেছে। তো সেটি না, আসলে এখানে কতটুকু এখানে কে সমর্থন এখানে করেন অন আপনি এই পেপার, বক্তব্যকে? অন পেপার এখানে
করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এখনো নেই। এক্সাম্পল আমার নিজের কথাই বলি, আমরা এক্সপ্যানশন করেছি, আমরা 1 বছর আগে আমার সব মেশিনারি চলে এসেছে, বিল্ডিং করে ফেলেছি, সবকিছু করে ফেলেছি, আমি 1 বছর ধরে এখনো গ্যাস কানেকশন পাচ্ছি না। তো আমার তো ইনভেস্টমেন্ট তো করে ফেলেছি। ইনভেস্টমেন্ট কোত্থেকে করলাম? আমার নিজের যে রিজার্ভের টাকা ছিল, ওই রিজার্ভের টাকায় আমি ঢেলে এখানে গিয়েছি, কিন্তু আমাকে তখন গ্যাস কানেকশন দিচ্ছে না। সো ফাইন্যান্সিয়াল বার্ডেন তো আমার উপর আসছে। তারপরে এটা বাদ দেন, আমার গ্যাসের বিল গত বছর, অনলি লাস্ট ইয়ার, এটা খালি আমার কথা বলছি আমি, আমার গ্যাসের বিল গত বছর 24 কোটি টাকা এক্সেস এসেছে। আমার ক্যাপাসিটি একই আছে। তো ওই 24 কোটি টাকা আমি কোত্থেকে দিয়েছি? আমার ক্যাশ ফ্লো থেকে দিয়েছি। তো ক্যাশ ফ্লো থেকে যে 24 কোটি টাকা, আমার স্যালারির কথা বলছি না, খালি গ্যাস বিলের কথা বলছি আমি। তো এটা যদি হয়ে থাকে, আমি এক্সপ্যানশনের জন্য কোত্থেকে একটা ইনভেস্টমেন্ট করব? তো এইরকম কিন্তু সবাই, আমরা যারা আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যে সমস্যায় পড়েছি, একই সমস্যায় এসএমই সবাই একই সমস্যায় পড়েছি। আমাদের রিজার্ভের টাকা ক্যাশ ফ্লোর তে হিট করছে, ওখান থেকে টাকাগুলো দিচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে এখন, দ্য আদার রিজন, এক্সপ্যানশন আপনারা দেখছেন না, নতুন ইনভেস্টমেন্ট দেখছেন না, ওটা হলো যে আপনার বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভটা বাড়াচ্ছে, রিজার্ভ বাড়াচ্ছে কিভাবে? ওনারা ওবিউতে যে টাকাগুলো আসতো, ওখান থেকে মপ আপ করছে ডিফারেন্ট ব্যাংক থেকে। তো যখন ডিফারেন্ট ব্যাংক থেকে যখন টাকাগুলো মপ আপ করছে, অন্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, ওনারা যে লেনদেন করবে, আমরা যারা এক্সপোর্টার, আমরা ডলার এগেনস্টে ডলার যারা ব্যাংকের থেকে এক্সচেঞ্জ করে ধরেন লোন নিতে চাচ্ছি, আমরা ওখানে ডলার পাচ্ছি না। তো তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলা উচ্চ নিশ্চয়ই হারে সেখানে একটি ডলার নিচ্ছে, তো আমার কস্ট অফ বরোইং বেড়ে যাচ্ছে। তো সংকট এইসব আছে। সবকিছু আপনার কাছে নিয়ে আরো শুনবো, হচ্ছে। আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে জনাব রতন আছেন, তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, সেখানেই ব্যবসা করেন। তো আপনার কাছে একটু জানতে চাই জনাব রতন, মানে এই যে যে সংকটগুলোর কথা শামস মাহমুদ বলছিলেন, যে সংকটগুলো আসলে কেবল সরকারে কে বসলো তাতেই সমাধান হবে না, যেগুলোর জন্য আসলে দায়িত্ব নিয়ে ধরে ধরে হয়তো এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে। তো সেই রকম একটা পরিবেশে আপনারা বিদেশ থেকে সরকার পরিবর্তন হলেই, 5 বছরের জন্য একটা নতুন সরকার হলেই কি আসলে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সরকার পরিবর্তন বা আমাদের যে ইলেক্টেড সরকার আমাদের দরকার আছে, কিন্তু সেটাই কিন্তু একক বা পর্যাপ্ত শর্ত না আমাদের ইনভেস্টমেন্টের জন্য। আমাদের দেখতে হবে আসলে বিদেশি যারা বিনিয়োগকারী আছেন তারা কি কি দেখেন। বিদেশি বিনিয়োগকারীরা মূলত দেখেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রেডিক্টেবিলিটি, শুধু সরকার পরিবর্তন নয়, পরিবর্তনের পরও যে নীতির ধারাবাহিকতা অব্যাহত থাকা, কাঠামোগত সুবিধা, সহজে ব্যবসা শুরু করা, জমি অধিগ্রহণ, লাইসেন্সিং, ট্যাক্সের স্বচ্ছতা, আইনের শাসন ও মালিকানা সত্ত্বের সুরক্ষা, বিনিয়োগ বিরোধ দ্রুত নিষ্পত্তি, চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা, মৌলিক অবকাঠামো লাইক যেটা ভাই বলতেছিলেন, বিদ্যুৎ, গ্যাস, বন্দর, লজিস্টিক্স, এগুলো সহজ করা। এখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো, কিন্তু এগুলো যদি সংস্কার না হয় তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ কখনোই আসবে না। বিদেশি বিনিয়োগ আসতে হলে দেখেন গত 1.5 ইয়ার আফটার 5ই আগস্টের পরে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা কিন্তু বিদেশি বিনিয়োগ আনতে ব্যর্থ হয়েছে। তারা কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা বা বিদেশি বিনিয়োগ আনা, কিন্তু তারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো এরকম সাফল্য অর্জন করতে পারেনি। তার একটাই কারণ যে অস্থিতিশীলতা। আপনাকে বিদেশি বিনিয়োগের ফার্স্ট যে ধাপগুলা, যে বিদেশি যারা বিনিয়োগ করবে, বিনিয়োগকারীকে তাদের মেকশিওর করতে হবে যে না, তারা যে বিনিয়োগটা করতেছে সে বিনিয়োগটা যেন 100% সেফ হয় এবং তারা যেন সে রিটার্নটা যেন নিয়ে আসতে পারেন। সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তাহলে কিন্তু বিনিয়োগ আনা কিন্তু ভেরি টাফ হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় যে দরকার, যে এখনো আমাদের দেখা যায় যারা বিনিয়োগকারী আছেন বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তারা এখনো 30টা দপ্তরে যেতে হয়, 30টা ডিফারেন্ট ধরনের তাদের সার্টিফিকেট দরকার হয় বিনিয়োগ করার জন্য। কাগজে কলমে ভাই যেটা বলতেছিলেন, শামস ভাই যেটা বলতেছিলেন, আমি তার কাছে সাথে 100% এগ্রি। অনেক কিছু আছে আমাদের পেপারসের ভিতরেই সীমাবদ্ধ, যেটা কিন্তু আমাদের জনাব আইন আছে। রতন, বিডার পক্ষ থেকে তো বারবার নিশ্চিত করা হয়েছে, যেটি বিদেশি বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তাদের জন্য তারা ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করেছেন, এবং আপনারা বিডার অফিসে যাবেন, আপনাদের সমস্যা নিয়ে সেখান থেকেই সমাধান মিলবে। আপনারা কি কখনো সেই যোগাযোগগুলো করেছিলেন? আহ, জি, সে যোগাযোগগুলো করেছি এবং গত বছর যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যখন বিনিয়োগ বিষয়ক যে সেমিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমার সাথে অস্ট্রেলিয়া থেকে বেশ কয়েকজন বিনিয়োগকারী ওখানে এসেছিল বাংলাদেশে বিনিয়োগ করার জন্য।
আমাদের মূল সমস্যা আমাদের দেশের অনেক কিছুই আমরা বলি কাগজে কলমে আছে, কিন্তু যখন আপনি সেটা বাস্তবায়ন করতে যাবেন ইজ ভেরি ডিফিকাল্ট। যেহেতু শামস ভাই আমার থেকে আরো বেশি ভালো বলতে পারবে, তারা বাংলাদেশে ব্যবসা করতেছেন লং টাইম ধরে, হ্যাঁ তারা এই বিষয়টাকে আরো জানেন। তা আমার বক্তব্য হলো শুধু মুখে নয় যে না আমরা ওয়ান স্টপ সার্ভিস করেছি, এটা আসলে নিশ্চয়ই, মানে বাস্তবে কাজীর গরু শুধু খাতায় নয়, আমরা গোয়ালেও চাই। থাকবেন আমাদের সাথে, আরো শুনবো আপনাদের কাছ থেকে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচিত সরকার আসছে, বিনিয়োগ আসবে, এ বিষয় নিয়ে কথা বলছিলাম। জনাব শামস মাহমুদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, আসলে সংকটগুলো তো আসলে আমাদের সবারই জানা, নতুন যে সরকার আসবে তার জন্য আপনার বার্তা কি, পরামর্শ কি? না, এখানে দেখেন, এখানে যেই সরকার গঠন করবে সামনে, ওনারা কিন্তু আহ, মানে একটা টাফ একটা সিচুয়েশন থাকবে। এখানে যদি আমরা এক্সপেক্ট করি যে 6 মাসে ওনারা সব পাল্টে দিবে, এটা কিন্তু হবে না। এক নম্বর হলো আমাদের ট্যাক্স স্ট্রাকচার, রেভিনিউ মোবিলাইজেশন করার জন্য ওনাদের এই যে আমাদের ট্যাক্স বেসটাকে বাড়াতে লাগবে, এখানে এক নম্বর কাজ করতে লাগবে। সেকেন্ডারি হলো ফাইন্যান্সিয়াল সেক্টর। যদি এলডিসি গ্রাজুয়েশন যদি ঠেকানো না যায়, আমরা যদি এলডিসি গ্রাজুয়েশন করে থাকি, আমাদের লো কস্ট অ্যাক্সেস টু ফাইন্যান্স লাগবে। এখন এটা কোত্থেকে আনবে? এটা সরকার, মানে ওয়ান্স অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট কামস, তখন ওনারা কিন্তু এটা ধরেন ডিফারেন্ট লেন্ডার্সদের সাথে কথা বলে একটা লং টার্ম ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম ওখানে করতে পারবে। অনলি এটার পরে যে এনেবলিং ফ্যাক্টরগুলো, ল চেঞ্জ করা, পলিসি মেকিং যেগুলো আছে, ওগুলো ওনারা হাত দিতে পারবে। এবং হাত দেওয়ার পরে কিন্তু এই যে বিনিয়োগের মানে অ্যাট্রাকশন করতে পারবে নাকি, এই কোয়েশ্চেনটা আসবে, এবং ওটার উইল লিড টু আপনার জব ক্রিয়েশন। কিন্তু এখানেও কিন্তু এটার নেক্সট গভর্নমেন্টের একটা বড় যে চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওটা হলো যে দেখেন, আমরা অনেক রিফর্ম নিয়ে কথা বলেছি, অনেক কিছু নিয়ে কথা বলেছি। রিফর্ম ইজ ওয়ান থিং, বাট চেঞ্জিং দ্য মাইন্ডসেট ইজ অ্যানাদার থিং। আমাদের ব্যুরোক্রেসি যদি এখনো প্রি এলডিসি, মানে আগেকার যখন বাংলাদেশ ধরেন আমরা কনসেশনাল ফাইন্যান্সিং চেতাম, ওই মাইন্ডসেটে থাকে, হ্যাঁ, আর নতুন এলডিসি পরবর্তী সময় ইনভেস্টমেন্ট সিকিং মাইন্ডসেটে যদি না চেঞ্জ ওভারটা হয়, তাহলে কিন্তু যতই পলিসি নিই, যতই হোয়াইট পেপার পাবলিশ করি, যাই না করি, ইট উইল বি জিরো সাম গেম, কোনো লাভই হবে না। কারণ এখানে একটা অ্যাপ্লিকেশন, ধরেন একটা বিনিয়োগ করার জন্য একটা পারমিশন, এটা যদি 10 দিন ধরে একটা টেবিলে ফেলে রাখে, হ্যাঁ, অথবা একটা গ্রে এরিয়া, ধরেন আমি ভুল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিলাম, ওটা আপনি 1 মাস আমাকে ঘুরিয়ে বললেন আচ্ছা এই জিনিসটা ভুল হয়েছে। একটা একটা ব্যুরোক্র্যাট কিন্তু তখনই ওনার ইয়েটা দেখায়, এফিসিয়েন্সি দেখায়, উনি যদি সঙ্গে সঙ্গে বলেছে ভাই এই জায়গাটা মনে হয় ভুল হয়েছে, আপনি এটা ঠিক করে দেন, আমি এটা দেখছি। হ্যাঁ, ধরেন, হ্যাঁ, 2 দিন টাইম বেশি নিল। এই কুইক, এই জিনিসগুলো রিয়াকশনারি, প্রো ইনভেস্টমেন্ট, প্রো ট্রেড, মানে সনাতনী এরকম, চিন্তা ভাবনার যে হ্যাঁ, এই আমলাতন্ত্র, জিনিসটা সেটি করতে দিয়ে লাগবে, আসলে এটি এটা সম্ভব চেঞ্জ হবে না। করতে লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যেটা আনফর্চুনেটলি এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে করবে, যেমন এখানে রতন সাহেব আছে, উনি একটা চেম্বারের সভাপতি ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া ইজ ওইসিডি কান্ট্রি, হ্যাঁ, ইট ইজ এ লার্জ ইনভেস্টমেন্ট পার্টনার হতে পারে বাংলাদেশের, কিন্তু এখানে মেইন যে ব্যারিয়ার, দিস গভর্নমেন্ট ডিড নট ওয়ার্ক অন দ্যাট, উইচ ইজ ডাবল ট্যাক্সেশন ট্রিটি। আমাদের ওদের সাথে ডাবল ট্যাক্সেশন ট্রিটি নেই। ওইসিডি, আমাদের তো উচিত, আমি যদি ইনভেস্টমেন্ট ফেসিং হই, যত ওইসিডি কান্ট্রি আছে সবার সাথে আমার ডাবল ট্যাক্সেশন ট্রিটি করা উচিত। তো নিশ্চয়ই, এটা নিশ্চয়ই কিন্তু এই আমরা বিষয়গুলো অনেকবার ধীরে বলেছি। ধীরে করতে হ্যাঁ, হবে। তো হ্যাঁ, তো ওনারা কি করবে, অস্ট্রেলিয়ান ইনভেস্টররা সিঙ্গাপুরে যাবে, সিঙ্গাপুরে একটা অফশোর কোম্পানি ফর্ম করবে, ওখান থেকে ট্রেডিংটা করে আহ, পরে যেটা হয় যে মানে আপনার প্রফিট রিপ্যাট্রিয়েশন ওখান থেকে মেইনলি হয়। দিস ইজ নর্মাল একটা ইন্টারন্যাশনাল লেভেলে এরকম হয়, নিশ্চয়ই যদি আমরা ডাবল চাই এই ট্যাক্সেশন বিষয়গুলো ট্রিটি না সরাসরি থাকে। হোক। শামস মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছেও একটু শেষবারের মতো জানতে চাই, শেষ করতে হবে। আমরা তো আসলে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে একটা প্রত্যাশার চেয়েই আছি যে নির্বাচনের পর একটা বড় বিনিয়োগ অন্তত প্রবাসীরা করবেন, তাদের দেখে হয়তো বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। আপনার কাছে জানতে চাই, কি পরামর্শ দিবেন আপনি নতুন সরকারকে সেই প্রত্যাশা পূরণের জন্য? আমাদের প্রত্যাশা থাকবে যে গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের ক্ষমতায় আসুক না কেন, একটা গুড গভর্নেন্স সৃষ্টি করা, যেন আইনের শাসন থাকে,
এবং এটার ধারাবাহিকতা বজায় রাখা। এখন বারবার সেই একই কথা ঘুরে বলতে হয় যে না, আমাদের আইন আছে, আইনের প্রয়োগ নাই, স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই। সেই জবাবদিহিতাটা, স্বচ্ছতাটা এবং আইনের যে প্রয়োগ, সেই আইনের প্রয়োগটা আমাদের 100% সেটাকে আমাদের পূরণ করতে হবে। এখন আমাদের যেটা বলতেছিলাম যে বিনিয়োগ বোর্ড আছে, বিনিয়োগ বোর্ডের আমাদের বলতেছি যে না, আমরা অন স্টপ সার্ভিস করতেছি, কিন্তু সেই অন স্টপ সার্ভিসটা আসলে আমরা আদৌ পাচ্ছি না, সেটাকে মেক শিওর করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের যে আইনের কিছু জটিলতা আছে, যেমন আমার কাছে এই কয়েকটা মানে ম্যাটার অলরেডি আমরা ডিল করতেছি। এক অস্ট্রেলিয়ান ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করেছে অ্যাবাউট $40 মিলিয়ন, সে পার্টনারশিপে করেছে এবং তার সে পার্টনারশিপ নিয়ে ঝামেলা হচ্ছে। যেমন আইনের যে শাসন, আইনের শাসনটা কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়, যেটা এগুলোর জন্য সহজীকরণ হয়, যে এই সমস্যার সমাধানগুলো যেন সহজে করতে পারে। তারপর হলে আমাদের দেখেন যে বিভিন্ন স্পেশাল ইকোনমিক জোন গুলা করা হয়েছে, 100 ইকোনমিক জোন, কিন্তু ইকোনমিক জোনে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মানের কিন্তু আমাদের যে সার্ভিস বা আমাদের যে গ্যাস সংযোগ বলেন, ইলেকট্রিসিটি যা বলেন না কেন, এখন পর্যন্ত কিন্তু পুরো না। আমাদের 100 ইকোনমিক জোনের দরকার নেই, আপনি 10টা ইকোনমিক জোন করেন না, করেন, কিন্তু করার পরে সেখানে আপনি এনাফ পর্যাপ্ত পরিমাণ আপনি ফ্যাসিলিটি দেন যাতে বিদেশি বিনিয়োগকারীরা ওখানে গিয়ে যেন বিনিয়োগ করতে পারে এবং সহজেই যেন ফ্যাক্টরি স্থাপন করতে পারে। সেই জিনিসগুলোকে আমাদের দেখতে হবে। তবে তার এটাই আমি মনে করি যে আমাদের আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তো অবশ্যই দরকার এবং সাথে সাথে গুড গভর্নেন্সটা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আপনাদের মতো আমরাও প্রত্যাশা করি নতুন যারা ক্ষমতায় আসবেন তারা এই প্রত্যাশাগুলো পূরণ করবেন এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারাও বেশি বেশি করে বিনিয়োগ করবেন, কর্মসংস্থান হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় আজ এ পর্যন্তই। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।